প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে গ্রামারের একটি খুবই জরুরি এবং ভালো একটা টপিক নিয়ে তোমাদের সামনে ভিডিও করছি। আজকে আমাদের টপিকটি হচ্ছে টেন্স। ছোটবেলা থেকেই টেন্স নিয়ে সবার অনেক ভয়, কারণ মানুষ টেন্সকে খুবই জটিল এবং একটি কঠিন গ্রামার মনে করে। কিন্তু যদি মন দিয়ে সেগুলোকে ভালোভাবে বোঝা যায়, তাহলে বুঝতে পারা যায় সেগুলো আসলে কঠিন কোনো গ্রামার না। তো চলো কথা না বাড়িয়ে এখনই টেন্স নিয়ে আলোচনা শুরু করে দিই। আজকে আমরা যেগুলো নিয়ে আলোচনা করব তা হচ্ছে টেন্স ইন্ট্রোডাকশন, মানে টেন্সের বেসিক কিছু জিনিস, এবং টেন্স এর প্রেজেন্ট সিম্পল টেন্স, মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, যেটাকে আমরা সবাই প্রেজেন্ট সিম্পল টেন্সেই জানি। তো চলো দেরি না করে শুরু করি। ইংরেজি ব্যাকরণে কোনো ক্রিয়া বা ঘটনা সম্প্রদায়ের সময় বোঝাতে টেন্স ব্যবহৃত হয়। ইংরেজি ব্যাকরণের কোনো ক্রিয়া বা ঘটনা সম্পাদনের সময় বোঝাতে টেন্স ব্যবহৃত হয়। কোনো কাজের সময় অনুসারে ভার্ব এর রূপের যে পরিবর্তন হয় তাকে টেন্স বলে। সময়ের উল্লেখ টেন্স দ্বারা হয়ে থাকে, যা অতীত, আমরা এটা বেসিকলি সবাই জানি, অতীত পাস্ট, ভবিষ্যৎ ফিউচার, এবং বর্তমানকে প্রেজেন্ট বোঝায়। আবারও বলছি, অতীত হচ্ছে পাস্ট, ভবিষ্যৎ ফিউচার, এবং বর্তমানকে বোঝায় প্রেজেন্ট। এখন চলো দেখে নিই কাইন্ডস অফ টেন্স। টেন্স এর প্রকারভেদ। টেন্সের প্রকারভেদ হচ্ছে, সর্বপ্রথমে আমরা যেটা জেনেছি, প্রেজেন্ট টেন্স অর্থাৎ বর্তমানকাল। বর্তমানে কোনো কাজ হয়ে থাকে, মানে আমি যে এখন এই ভিডিওতে তোমাদের বোঝাচ্ছি, এটা হচ্ছে প্রেজেন্ট টেন্স, বর্তমানকাল। আর গত 2 মিনিটের মতো যা আমি তোমাদের বুঝিয়েছিলাম, সেটি হয়ে গেছে অতীত, অর্থাৎ পাস্ট টেন্স। অতীতে কোনো কাজ হয়েছিল বোঝালে, মানে অতীতে আমি তোমাদের 2 থেকে 3 মিনিট পড়িয়েছি, সেটি হয়েছে পাস্ট টেন্স। ফিউচার টেন্স, ভবিষ্যৎকাল। ভবিষ্যতে যে ইনশাআল্লাহ আমি তোমাদের আরও কিছুক্ষণ পড়াবো, সেটি হবে ফিউচার টেন্স, অর্থাৎ ভবিষ্যৎকাল। ভবিষ্যতে কোনো কাজ হওয়া বোঝালে সেটি হয় ফিউচার টেন্স। আশা করি এই বেসিক টেন্সের জিনিসটা আমরা বুঝতে পেরেছি। টেন্স শিখতে হলে সর্বপ্রথমে আমাদের এই বেসিক জিনিসটা জানা দরকার। আশা করি আমরা সবাই এই জিনিসটা বুঝতে পেরেছি। তো আমরা চেষ্টা করব সবাই বেসিকলিভাবে এই কয়েকটা জিনিস, এগুলো ভালোভাবে বোঝার চেষ্টা করতে হবে আমাদের। তো আশা করি বুঝতে পেরেছ। এবার চলো সামনে দিকে যাওয়া যাক। এখন এখানে দেখো ফিউচারের কিছু, ফিউচার, পাস্ট এবং ফিউচার, তারপরে পাস্ট, প্রেজেন্টের কিছু উদাহরণ দেওয়া আছে। যেমন এখানে আছে প্রেজেন্টে সর্বপ্রথম আই গো টু মার্কেট, আমি মার্কেটে যাচ্ছি, মানে বা আমি বাজারে যাই, সে এখনও যাচ্ছে, সেটা কি বর্তমান। আমি বাজারে গিয়েছিলাম 2 নম্বর পাস্ট, আই ওয়েন্ট টু মার্কেট,
আমি বাজারে গিয়েছিলাম মানে আগে গিয়েছিলাম, ওটা অতীত হয়ে গেছে, তাই ওটা কি টেন্স? পাস্ট টেন্স। এবং 3 নম্বরে ফিউচার, আই উইল গো টু মার্কেট, আমি বাজারে যাব, এইটা 3 নাম্বার হচ্ছে ফিউচার টেন্স। আমি বাজারে যাব, যাইও নাই, আগেও যাই নাই, এখনও যাচ্ছি না, পরে যাব, মানে ভবিষ্যতে আমরা যাব। তো এটা হচ্ছে আমাদের ফিউচার টেন্স। আশা করি উদাহরণের মাধ্যমে তোমাদের বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। চলো এবার সামনে যাই। এখানে একটি নোট আছে, তোমাদের এটি ভালো মতো বুঝতে হবে। কাজের সময়ের প্রেক্ষিতে 3 প্রকারের হয়, মানে কাজের সময়ের প্রেক্ষিতে মানে বেসিকলি টেন্স হয় 3 প্রকার। দেখো আমরা নোট 1-এর দিকে ফোকাস করি। কাজের সময় প্রেক্ষিতে টেন্স 3 প্রকার হয়, সেটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার। প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, যেটা আমরা আগে বেসিকলি পড়েছি। এবং কাজের অবস্থার প্রেক্ষিতে টেন্স আরও 4 প্রকারের হয়। দেখো সেই 4 প্রকারটা কি কি? ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, যার সম্পর্কে আমরা পরে জানতে পারবো। এখন বেসিকলি একটি ধারণা দিই এগুলো সম্পর্কে। যেমন ইনডিফিনিট শব্দের অর্থ মানে ইনডিফিনিট মানে বোঝায় যেটা বোঝা যাচ্ছে না। যেমন আমি ভাত খাই, এখানে কি বোঝা যাচ্ছে যে আমি ভাতটা খেয়ে ফেলেছি নাকি এখনও খাচ্ছি? বোঝা যাচ্ছে না, তাই এটা ইনডিফিনিট টেন্স। তারপরে কন্টিনিউয়াস মানে চলছে, যেমন আমি ভাত খাচ্ছি, তো বোঝা যাচ্ছে যে খাচ্ছি, শেষ হয়নি, তাহলে এটা কন্টিনিউ চলছে, কন্টিনিউয়াস টেন্স। আর পারফেক্ট টেন্স মানে শেষ হয়ে গেছে, যেমন আমি ভাত খেয়েছি, আমার ভাত খাওয়া শেষ তাহলে। আর পারফেক্ট কন্টিনিউয়াস হচ্ছে কিছুটা সম্পূর্ণ হয়েছে, এখনও চলছে, যেমন আমার ভাত খাওয়া অল্প একটু হয়েছে, আমি এখনও খাচ্ছি, এরকম আর কি। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। চলো সামনের দিকে যাই। এখানে এগুলোর সংজ্ঞা দেওয়া আছে, চলো আমরা এগুলো ভালো মতো বুঝে নিই। এখানে সর্বপ্রথম ইনডিফিনিট টেন্স নিয়ে আলোচনা করা হয়েছে। ইনডিফিনিট টেন্স অনির্দিষ্টকাল। অনির্দিষ্ট মানে কি? সেটা অনির্দিষ্ট, বোঝা যাচ্ছে না কখন শেষ হবে বা কখন শেষ হয়ে গেছে। কোনো কাজ হয় কিন্তু কোনো সময়ের হয় সেটা বোঝা যায় না, যে এখন হচ্ছে না কখন হয়েছে না কখন হবে, এসব অনির্দিষ্ট থাকে। যেমন আমি বাজারে যাই, এই কথাটা বলার পরে এটা বোঝা যায় না যে আমি বাজারে কোন সময় যাই, মানে কাজটি কখন হয় তা নির্দিষ্ট নয়। এরকমভাবে বর্তমান, অতীত ও ভবিষ্যৎ কোনো কাজ করা হয় বা হয়ে থাকে বা হবে বোঝালে ইনডিফিনিট টেন্স হয়। তো আশা করি আমরা ইনডিফিনিট টেন্সটা বুঝতে পেরেছি, মানে যেটা অনির্দিষ্ট, বোঝা যায় না, এরকম টেন্সটাকে আমরা কি বলবো? ইনডিফিনিট টেন্স। এখন এর ভিতরে আবার আছে প্রেজেন্ট ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, এগুলো আমরা ধীরে ধীরে জানতে পারবো। দেখো এখানে একটা এক্সাম্পল আছে। এক্সাম্পলে হি রিডস আ বুক, সে একটি বই পড়ে। এখানে একটা, তারপরে সে কি বইটা পড়ে, সে কি বই পড়া শেষ নাকি বই পড়ছে? সে বই তো পড়ে, এটা তার অভ্যাস হতে পারে। সে কি বইটা পড়া শেষ নাকি সে বই পড়ছে, সে বোঝা যাচ্ছে না। তারপরে আই উইল গো টু দ্য মার্কেট, আমি মার্কেটে যাই, কিন্তু আমি কি গিয়েছি না আগে গিয়েছিলাম নাকি যাব, এটা বোঝা যাচ্ছে না। রাবি অ্যাট রাইস, রাবি ভাত খায়, কিন্তু সে কি খাচ্ছে নাকি খাওয়া শেষ, এটা কিন্তু বোঝা যাচ্ছে না। আশা করি বুঝতে পেরেছ। এবার দেখো কন্টিনিউয়াস টেন্স মানে ঘটমান কাল, যেটা চলছে। এখানে কন্টিনিউয়াস টেন্স বলতে
কোনো কাজ চলতে থাকে অর্থাৎ কাজ চলছে বোঝালে কন্টিনিউয়াস টেন্স হয়। দেখো কোনো কাজ চলতে থাকে অর্থাৎ কাজ চলছে বোঝালে কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন এক্সাম্পল হিসেবে দেখো এখানে একটি এক্সাম্পল দিয়েছে, হি ইজ রিডিং এ বুক, আই উইল বি গোয়িং টু মার্কেট, রাবি ওয়াজ ইটিং রাইস। সে বই পড়ছে, আমি মার্কেটে যাচ্ছি, রাবি ভাত খাচ্ছে। মানে কি সবগুলোই কি চলছে। এখানে দেখো সবগুলোর ভার্বের সাথে, যেমন রিড হচ্ছে ভার্ব, একটি বাক্যে তো ভার্ব থাকেই, সবগুলোর ভার্বের সাথে কিন্তু আইএনজি যুক্ত আছে। আমাদের আগে থেকে জেনে রাখা উচিত যে যদি কোনো ভার্বের সাথে সাবজেক্টের পর ভার্বের সাথে আইএনজি যোগ হয়, মানে আইএনজি যুক্ত হয়, মানে যেমন রিডিং, গোয়িং, ইটিং, সুইমিং, প্লেয়িং, এরকম যদি ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে থাকে তাহলে চোখ বন্ধ করে বুঝে নিতে হবে সেটা কি কন্টিনিউয়াস টেন্স। মানে বুঝেই যাব যে আমরা সেটা কন্টিনিউয়াস টেন্স। তো আইএনজি যদি না থাকে তাহলে সেটা কোনোভাবেই কন্টিনিউয়াস টেন্স হবে না। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হবে না, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে না, পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে না। আশা করি বিষয়টা বোঝা গেছে। এরপর সামনে দেখো পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্সটা দেখো মানে পুরাঘটিত বর্তমানকাল, না সরি পুরাঘটিত কাল। পুরাঘটিত কাল মানে কি বোঝাচ্ছে জানো? পুরাঘটিত কাল মানে বোঝাচ্ছে হচ্ছে যেই কাজটা হয়ে গেছে। যখন কোনো কাজ সম্পন্ন অর্থাৎ কমপ্লিট, আমরা ইংলিশে সেটাকে কমপ্লিট নামে চিনি, কমপ্লিট হয়ে যায় তখন পারফেক্ট টেন্স হয়। মানে কোনো কাজ শেষ তখন ওটা পারফেক্ট টেন্স হয়। দেখো একটা এক্সাম্পল দিয়েছে, এক্সাম্পলটা হচ্ছে হি হ্যাজ রিড আ বুক, আই হ্যাড গন টু দ্য মার্কেট, রাবি উইল হ্যাভ ইটেন রাইস। আমি বইটি পড়েছি, শেষ। আই হ্যাড গন টু মার্কেট, এই কাজটাও শেষ, আমি মার্কেটে গিয়েছি। রাবি উইল হ্যাভ ইটেন রাইস, মানে রাবি ভাত খেয়েছে, শেষ। এটাও তার মানে কি এগুলো হচ্ছে পারফেক্ট টেন্স। এরপর সামনে চলো দেখো, এখন আমরা জানবো 4 নাম্বার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স সম্পর্কে। পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স শব্দ অর্থ পুরাঘটিত ঘটমান বর্তমানকাল, মানে যেটা অর্ধেক পুরাঘটিত হয়ে গেছে আর অর্ধেক কি চলতেছে। যেমন কোনো কাজ হয়ে গেছে অর্ধেক আর অর্ধেকটা চলতেছে, মানে কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে লম্বা সময় ধরে চলতে থাকে বোঝালে পারফেক্ট কন্টিনিউয়াস হয়। কোনো কাজ পূর্বে আরম্ভ হয়ে লম্বা সময় ধরে চলতে থাকে বোঝালে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এটুকু তোমরা বুঝতে পেরেছো। এখন এক্সাম্পল হিসেবে দিয়েছে হি হ্যাজ বিন রিডিং বুকস সিন্স 2 o'clock, মানে সে বই পড়ছে 2 o'clock থেকে। সে তো বইটা পড়তেছে না, আগেও দুইটা থেকে কি সে বইটা পড়তেছে, রানিং অবস্থায় আছে, আগে কি সে পড়ে আসছে, তাহলে সেটা কি হবে পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে এখানে কিছু আছে, এগুলো আমরা বুঝতে পারবো আশা করি। তো চলো সামনে। এই রকম ভাবে 4টি প্রেজেন্ট, পাস্ট, ফিউচারের কথা বলা হয়। মানে এভাবেই প্রেজেন্টেও এই 4টা আছে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্টেও আছে পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট টেন্স, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট কন্টিনিউয়াস টেন্স, পাস্ট ইনডিফিনিট টেন্স। ফিউচারও আছে ফিউচার ইনডিফিনিট টেন্স, ফিউচার কন্টিনিউয়াস টেন্স, ফিউচার পারফেক্ট টেন্স, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন ধরো সামনে সাম ইম্পর্টেন্স টিপস, এখানে কিছু ইম্পর্টেন্ট টিপ দেওয়া আছে। চলো আমরা
কি বলেছে ইম্পর্টেন্ট টিপসে সেগুলো জেনে নিই। প্রথমে প্রত্যেক কন্টিনিউয়াস টেন্সের মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়। যে আমি তখন বলেছিলাম না যে প্রত্যেক কন্টিনিউয়াস টেন্সে যদি সেটা কন্টিনিউয়াস টেন্স হয়ে থাকে তাহলে ওইটার মেইন যে ভার্বটা ওই মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করা হয়। যেমন গাড়ি চলার জন্য চাকার প্রয়োজন হয়, তেমনি কোনো কাজ চলছে বলার জন্য ভার্বের সাথে তখন কন্টিনিউয়াস টেন্সে আইএনজি যোগ করা হয়, সেন্টেন্স বানানো হয় আইএনজি যোগ করে। আইএনজি যদি যোগ না করা হয় তাহলে সেটা কোনোভাবেই কন্টিনিউয়াস টেন্স হবে না। আশা করি 1 নাম্বার টিপসটা বুঝতে পেরেছো। এবার দেখো 2 নাম্বার টিপসে, এগুলো চেনার উপায় সম্ভবত প্রত্যেক পারফেক্ট টেন্সের সাথে অর্থাৎ কাজ সম্পূর্ণ হলে ভার্ব পাস্টে পার্টিসিপল ফর্ম অর্থাৎ ভিটি এর প্রয়োগ করা হয়। মানে ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল, আমরা ছোটোবেলায় ভার্ব পড়েছি না, ভার্বের ফর্ম কয়টা? ভার্বের ফর্ম হচ্ছে 3টা। একটা হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম, ভার্বের পাস্ট ফর্ম, ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তো পারফেক্ট টেন্সে সম্পূর্ণ হয়ে গেলে কি হয়, ভার্বের সাথে পাস্ট পার্টিসিপল ফর্ম প্রয়োগ করা হয়, মানে ওই পাস্ট পার্টিসিপল ফর্মটা বসে। আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো 3 নাম্বারে, নেগেটিভ সেন্টেন্স বানানোর জন্য সাবজেক্টের পরে কি হেল্পিং ভার্ব, তারপর নট যোগ করে বাক্য গঠন করা হয়। আর যদি একের বেশি হেল্পিং ভার্ব থাকে তাহলে প্রথম হেল্পিং ভার্বের পরে নট ব্যবহার করে নেগেটিভ সেন্টেন্স বানানো হয়। মানে যখন সেন্টেন্স প্রধানত 4 প্রকার: অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ইন্টারোগেটিভ, নেগেটিভ। তো নেগেটিভ টেন্স বানানোর সময় হেল্পিং ভার্বের দরকার হয়। হেল্পিং ভার্বের পরে নটটা যোগ করে বাক্য গঠন করতে হয়। আর যদি একের অধিক হেল্পিং ভার্ব থাকে, হেল্পিং ভার্ব কোনগুলো আশা করি জানি আমরা, এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, হ্যাভ, হ্যাজ, এগুলো হচ্ছে হেল্পিং ভার্ব। হেল্পিং ভার্ব যদি একের জায়গায় 2টে থাকে তাহলে এরপর নট ব্যবহার করে নেগেটিভ সেন্টেন্স বানানো হয়। আশা করি বোঝা গেছে। এরপরে ইন্টারগেটিভ সেন্টেন্সের কি টিপস দেওয়া আছে, চলো দেখে নিই। সেন্টেন্স বানানোর ইন্টারগেটিভ সেন্টেন্স যেটা বললাম 4 প্রকারের সেন্টেন্স, এর ভিতরে একটা হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্স বানানোর জন্য সাবজেক্টের আগে অবশ্যই একটা হেল্পিং ভার্ব থাকতে হবে। মানে এক সাবজেক্টেরও আগে একটা হেল্পিং ভার্ব থাকবে। যেমন সাবজেক্ট যদি হয় আইয়ের আগে একটা হেল্পিং ভার্ব থাকবে, যেমন ডু, ডিড, এগুলো হেল্পিং ভার্ব। আর যদি ইন্টারোগেটিভ ওয়ার্ডসের প্রয়োজন পড়ে তাহলে ইন্টারোগেটিভ ওয়ার্ডস সব থেকে আগে ব্যবহার করে তারপরে হেল্পিং ভার্ব প্রয়োগ করা হবে। ইন্টারোগেটিভ ওয়ার্ডস হু, হুম, হোয়াট, হুজ, হুইচ, ওয়ার, ওয়েন, ওয়াই, হাউ, যেগুলোকে আমরা WH ওয়ার্ড হিসেবেই চিনে থাকি, এগুলো আর কি। তারপরে আছে মেনি, কতগুলো, হাউ মাচ, তারপরে হাউ ফার, হাউ লং, এগুলো হচ্ছে হাউয়ের উদাহরণ। হাউ অফেন, কাউকে প্রশ্ন জিজ্ঞেস করার সময় এই সকল ইনফরমেশন চাইবে, সেই হিসেবে WH ওয়ার্ড ইন্টারোগেটিভ ওয়ার্ডসের প্রয়োগ করা হয়। মানে এই হাউটা হচ্ছে WH ওয়ার্ডের ভিতরে পড়ে প্রশ্ন করার জন্য, যেহেতু WH ওয়ার্ড এর মধ্যে পড়ে। WH ওয়ার্ডটা আসলে ডাব্লিউ থাকার কারণে হয়, কিন্তু এখানে তো হাউয়ে ডাব্লিউ নেই প্রথমে, কিন্তু এটা হাউ দ্বারা তো প্রশ্ন করা হয়, তার জন্য এটাকে আর কি WH এর মধ্যে অন্তর্ভুক্ত করা হয়েছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। 5 নম্বরে দেখো কি বলেছে, যে কোনো ফিউচার টেন্সের সাথে সবসময় উইলের ব্যবহার করা হয়। যেমন ফিউচার ইনডিফিনিটের ক্ষেত্রে উইল, ফিউচার কন্টিনিউয়াসের ক্ষেত্রে উইল বি, ফিউচার পারফেক্টের ক্ষেত্রে উইল হ্যাভ প্রয়োগ করা হয়। এখন মডার্ন ইংলিশে শেলের প্রয়োগ হয় না, তবে আগে উই এর সাথে শেল এর ব্যবহার করা হতো। এটা ফিউচার টেন্সের কথা বলছে। ফিউচার টেন্সের সাথে উইল থাকে, শেল বা উইল, যে আমরা পড়েছি যে ফিউচার টেন্স যদি হয় তাহলে সেখানে শেল বা উইল থাকে। তো যদি উইল বা শেল থাকে তাহলে আমরা চোখ বন্ধ করে বুঝে নেব কি সেইটা ফিউচার টেন্স। তো
চলো 6 নম্বরে কি আছে দেখা যাক। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের প্রয়োগ স্পোকেন ইংলিশতে সেরকম হয় না, যার জন্য এর ব্যবহার জানার প্রয়োজন নেই। যেহেতু স্পোকেন ইংলিশ শেখাটাই আমাদের উদ্দেশ্য, তো আমাদের স্পোকেন ইংলিশে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার নেই, প্রয়োগ নেই, তাই আমরা এটি না জানবো বা না জানলেও হয়, প্রয়োজন নেই। যাদের ইচ্ছা তারা শিখবে। তো এখন আমরা জানব যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। ইংলিশে টেন্স শেখার ক্ষেত্রে খুবই জরুরি একটা অধ্যায় হচ্ছে পারসন, অর্থাৎ পুরুষ। তো এখানে আমাদের জানতে হবে কি কি ফার্স্ট পারসন, কি কি সেকেন্ড পারসন, কি কি থার্ড পারসন। এখানে চলো আমরা জেনে নিই। এই যে দেখা যাচ্ছে ফার্স্ট পারসন, দ্য পারসন স্পিকিং, যে বলে। সেকেন্ড পারসন, দ্য পারসন স্পোকেন টু, যার সঙ্গে কথা হয়। থার্ড পারসন, দ্য পারসন স্পোকেন অফ, যার সম্বন্ধে বলা হয়। এখন যেমন এখানে চারটি দেওয়া আছে। ফার্স্ট পারসনে আই সিঙ্গুলার নাম্বার, ফার্স্ট পারসনের ভিতরে আবার দুটি নাম্বার আছে, সিঙ্গুলার প্লুরাল। ফার্স্ট পারসনে আই হচ্ছে সিঙ্গুলার নাম্বার, প্লুরাল হচ্ছে উই। সেকেন্ড পারসনে ইউ, ইয়োর, প্লুরাল ইয়োর, সিঙ্গুলার ইউ। থার্ড পারসনে হি, শি, ইট, এগুলো হচ্ছে সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আর থার্ড পারসন প্লুরাল হচ্ছে দে, এগুলো অর্থাৎ তাহারা, এটা। আশা করি এটা তোমরা বুঝতে পারছো। দরকার হলো এটাকে স্ক্রিনশট মেরেও তোমরা রেখে দিতে পারো, কারণ এটি অনেক দরকারি পারসন। তো তোমাদের ইচ্ছা, তোমরা চাইলে এটি পজ করে লিখেও নিতে পারো বা স্ক্রিনশট মেরেও নিতে পারো। এখানে দেখো একটি চার্ট আছে। এই চার্টে সবগুলোর স্ট্রাকচার দেওয়া আছে, তোমরা চাইলে এটাকে স্ক্রিনশট মেরে নিতে পারো। এখানে সকল টেন্সের স্ট্রাকচার দেওয়া আছে। যেহেতু আমরা স্ট্রাকচার প্রতিদিন একটা একটা করে শিখবো, যেহেতু আমরা প্রতিদিন একটা একটা করে যেমন ভিডিও ছাড়বো, সেখানে আমরা স্ট্রাকচারগুলো শিখতে পারবো। তোমরা চাইলে এখানেই স্ক্রিনশট মেরে রেখে দিতে পারো। সামনে আমরা এই স্ট্রাকচারগুলো সম্পর্কে জানবো, বা অনেককে চাইলে পজ করে লিখেও নিতে পারো। তো চলো আজকে আমরা ভিডিওটা এই পর্যন্তই শেষ করছি। আগামী ভিডিওতে আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস সম্পর্কে জানবো, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স সম্পর্কে জানবো, যেটাকে আমরা প্রেজেন্ট সিম্পল টেন্স বলে থাকি। পরে আস্তে আস্তে একটি একটি করে ভিডিওর মাধ্যমে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট পারফেক্ট টেন্স, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স এগুলো সম্পর্কে জানতে পারবো। তো দেরি না করে আজকে ভিডিওটা শেষ করে দিচ্ছি এখানেই। তো পরের ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে, সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন। তো সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, এটাই আশা। আল্লাহ হাফেজ।